দূরপাল্লার যান। এমন অবস্থায় মানুষজন বাধ্য হয়ে যে যেভাবে পারছেন সেভাবেই চলে যাচ্ছেন, ফেরিঘাট পর্যন্ত ভোগান্তির শিকার হচ্ছেন। কিন্তু কেন যাচ্ছেন নির্দেশনা না মেনে, সেটিও একটি প্রশ্ন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় বাড়ি ফেরার এই বিড়ম্বনা নিয়ে আমরা কথা বলবো আজ এসএসআর মুক্তমঞ্চ অনুষ্ঠানে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা শার্লি এবং আমার সাথে রয়েছেন তিনজন বিশিষ্ট অতিথি। আমি পরিচয় করিয়ে দিতে চাই। আমার সাথে স্টুডিওতে রয়েছেন এই মুহূর্তে সুভাষ সিংহ রায়, প্রধান সম্পাদক abnews24.com। আমার সাথে রয়েছেন শেখ হাফিজুর রহমান কার্জন, অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আমার সাথে অনলাইনে যুক্ত হয়েছেন মশিউর রহমান রাঙা, সাবেক প্রতিমন্ত্রী, মহাসচিব, জাতীয় পার্টি। তিনজনকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চ অনুষ্ঠানে। আমরা কথা বলবো আজ এই বাড়ি ফেরার যে বিড়ম্বনা তৈরি হয়েছে সেই বিষয়টি নিয়ে। শুরুতে আপনাদেরকে একটি প্রতিবেদন দেখিয়ে দিতে চাই, যেখানে দেখানো হয়েছে এই যে শিমুলিয়া পাটুরিয়া ঘাটে বিজিবি মোতায়েন করা হয়েছে মানুষের ভিড় ঠেকাতে, মানুষের স্রোত ঠেকাতে এবং স্থানীয় প্রশাসনকে সহযোগিতা। এই নিয়ে একটি রিপোর্ট করেছে নাহিদ হাসান। দেখে আসতে চাই রিপোর্টটি। দুঃস্বপ্নের শঙ্কা নিয়েও স্বপ্ন বাড়ি যায়। পাখির চোখে পিপিলিকার মতো দলে বলে। তিল ধারণের ঠাঁই নেই ফেরিতে, তখনও গিজগিজ করছে পন্টুন। যার যার জায়গায় থেকে ঈদ উদযাপনের সরকারি আহ্বান উপেক্ষা করেই বাড়ির টানে ঘরযাত্রা। কিন্তু মধ্যরাতের ফেরি বন্ধের সিদ্ধান্তে মাথায় বাজ। ফলাফল, রৌদ্রের খরতাপ মাথায় নিয়ে আটকে পড়া হাজারো মানুষের নীরব আর্তচিৎকার। 5টায় এখানে আসছি এই মাওয়া ঘাটে, আইসা দেখি আমরা ফেরি বন্ধ। আমরা কিভাবে যাব? এরকম যদি বন্ধ করে দেওয়ারই থাকতো, প্রি প্ল্যানিং থাকতো, তাহলে আগে নিষেধ করে জানিয়ে দিয়ে দিত। ফেরিটা ছেড়ে দেন, আর তা নাহলে চোখের জলে আমাদের ইফতারিটা, রোজাটা ভাঙতে হবে। শনিবার সকাল থেকেই ভিড় শুরু হয় মাওয়ায়। প্রথমে আটকে গেলেও পরে জনস্রোতে ফেরিঘাটে জমায়েত রোখা যায়নি। ওপার থেকে অ্যাম্বুলেন্স নিয়ে একটি ফেরি ভিড়তেই অপেক্ষমানরা চড়ে বসেন তাতে। 8 ঘন্টা পর বাধ্য হয়েই তাদের নিয়ে ছেড়ে যায় ফেরি। তখনও অপেক্ষায় হাজারো মানুষ। ঢাকায় আমাদের কর্মস্থলে কর্ম নাই, আমাদের ঘরে খাবার নাই। কিছু কিছু মানুষের বাড়ি গেলে অন্তত দুমুঠো ভাত খাইতে পারবে, এরকম আশায় তারা বাড়ির পথে। ভাই সরকার আগে বলছে ঠিক আছে, কিন্তু আমাদের তো এখান থেকে তো ছেড়ে দিচ্ছে ভাই। ওইখান থেকে প্রাইভেট কার, সিএনজি, অটো রিক্সা সবাই আমাদের ডেকে ডেকে আনতেছে। ফেরি চলে, নৌকা চলে। হঠাৎ সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসেছেন যাত্রীরা। কেউ তো রীতিমতো মুভমেন্ট পাস নিয়ে এসেও প্রশ্ন ছুড়েছেন কেন এই হয়রানি। আমাদের ঢাকায় কে আছে? আমাদের ঢাকায় কেউ আছে? আমাদের বাবা মা সব দেশে, আমরা কেন ওই জায়গা থাকবো? হোয়াট ইজ দিস? এটা কিভাবে সম্ভব? তবুও তো বাসায় যাওয়া লাগবে, কিন্তু আমরা ভাড়া থাকি, কাজ কাম বন্ধ দিয়ে দিচ্ছে, এই কারণে এখন বাসায় যেতেছি। কয়েক ঘন্টা অপেক্ষার পর ঘড়ির কাঁটায় যখন সকাল 11:30, তখন যাত্রীদের কাছে একটি খবর পৌঁছলো যে 3 নম্বর ফেরিঘাট থেকে একটি ফেরি ছেড়ে যাবে। যারা এতক্ষণ 2 নম্বর ফেরিঘাটে অপেক্ষা করছিলেন এই রোদের মধ্যে, তারা যেমন দৌড়ে 3 নম্বর ফেরিঘাটের দিকে যাচ্ছেন। মিনিট কয়েকের মধ্যেই কানায় কানায় পূর্ণ ফেরি এনায়েতপুরী। রীতিমতো জনস্রোত। যে যেভাবে পেরেছেন উঠে পড়েছেন ফেরিতে। আরেক ফেরিতে পার হয় মরদেহবাহী 10টির বেশি অ্যাম্বুলেন্স, তাতেও ভিড় ছিল যাত্রীদের। মাওয়া ঘাটের এমন চিত্র সেদিনই দেখা গেল যেদিন দেশে শনাক্ত হয়েছে এ যাবৎকালের সবচেয়ে ভয়ঙ্কর করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট। তাই শঙ্কা, স্বপ্ন বাড়ি গিয়ে দুঃস্বপ্নের জাল না বিছায়। নাহিদ হোসেন, চ্যানেল 24, মাওয়া, মুন্সিগঞ্জ। প্রতিবেদনটি দেখছিলাম আমরা। চলে যাব আলোচনায়। শুরুতে যেতে চাই সুভাষ সিংহ রায়ের কাছে। আমরা দেখছিলাম প্রতিবেদনটি, যে মানুষজন বাড়ি ফেরার জন্য যে যেভাবে পারছে সে সেভাবে ঢাকা ছাড়ার চেষ্টা করছে। এখন যে মুহূর্তে জানেন মানুষজন যে তারা গিয়ে ফেরিঘাট ধরে হয়তো বা পৌঁছাতে পারবেন তাদের গন্তব্যস্থলে, যদি কোনোভাবে সম্ভব হয় আপনজনের কাছে পৌঁছানো, সেটি যখন হঠাৎ করে বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে তাদের কতটা মানে দুর্যোগের অবস্থার মধ্যে পড়েন তারা বলে আপনি মনে করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আপনার প্রতিবেদনে যারা যারা কথা বললেন, সাধারণ যারা নাগরিক, তার প্রতিটা কথার উত্তর আমার কাছে নাই, কিংবা কোনো কথার উত্তরই আমার কাছে নাই। আমরা যেন অবিমিষ্যকারিতায় ভুগছি, যেটাকে বলা হয় অগ্রপশ্চাৎ না ভাবিয়া কাজ করা। খুবই দুর্ভাগ্যজনক, এবং এই দৃশ্য দেখলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেই সায়ন দাসের একটা বিখ্যাত কবিতা তিনি লিখেছেন এই মহামারী উপলক্ষে, যে আমাদের দেখা হোক মহামারী শেষে, আমাদের দেখা হোক জিতে ফিরে গেলে আসলে, আমাদের দেখা হোক জীবাণু ঘুমালে। কিন্তু আমরা সেই অপেক্ষায় তো থাকছি না। মানে ভয়ঙ্কর পরিণতির জন্য কি আমরা অপেক্ষা করছি? আমার প্রশ্ন আমার নিজের কাছে,
কারণ আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের যে ভয়ঙ্কর চিত্র কয়েকদিন যাবৎ দেখলাম আন্তর্জাতিক গণমাধ্যমে, ভারতের টেলিভিশন এনডিটিভি সহ কোনো টেলিভিশন খোলা যায় না। গণচিতা, গণকবর, অক্সিজেনের জন্য হাহাকার, ভয়ঙ্কর একটি পরিস্থিতির মধ্যে চেয়েছে। এরকম উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী খুব সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে যদি আমরা বেঁচে থাকি, আত্মীয়দের নিয়ে, সবাইকে নিয়ে আমরা ভালোভাবে ঈদ করতে পারবো। এটা তো তার নির্দেশনা, এবং তার আগেও তিনি নির্দেশনা দিয়েছেন, 3 দফা নির্দেশনা, যে আপনাকে মাস্ক পরতে হবে, ভ্যাকসিন নেন আর না নেন, আপনাকে স্বাস্থ্যবিধি মানতে হবে, আর একটা জনসমাগম থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে। এই যে আমরা ট্রিপল ভ্যারিয়েন্টের কথা, সংখ্যার কথা বলছি, এবং ওই যে আজকে যে সংবাদটা আমাদের সামনে এসেছে, তা আমার কাছে একটা প্রশ্ন, আমি সবার কাছে একটা প্রশ্ন করি, ডাবল ভ্যারিয়েন্ট হোক, ট্রিপল ভ্যারিয়েন্ট হোক, আর যত ভ্যারিয়েন্টই হোক না কেন, স্বাস্থ্যবিধি কি আলাদা? স্বাস্থ্যবিধি কিন্তু একই। সেই স্বাস্থ্যবিধি আমরা যখন পালন করার কথা বলছি, দুর্ভাগ্যজনকভাবে আমরা এই দৃশ্যগুলো দেখছি। এবং উচিত ছিল যখন সকাল 6টার সময় থেকে ফেরি বন্ধ করা হয়েছে, তার আগে একটা প্রস্তুতির দরকার ছিল। যেই মানুষগুলো ঢাকার থেকে, আমি ধরেই নিলাম যে তারা আইন না মেনে কিংবা নির্দেশনা না মেনে, কঠোর বিধিনিষেধ পালন না করে তারা বেরিয়ে পড়েছে, কিন্তু যেই লোকটি প্রেসে কাজ করে 1 বছর যেতে পারিনি বাড়িতে, তার বাড়ি যাওয়াটা কিন্তু খুবই জরুরি। যার 70-72 বছরের মা রয়েছেন, তিনি 1-1.5 বছর দেখেন না, কাজের তো তার ছুটি নাই, তেমন একটা পরিস্থিতিতে তার যাওয়াটাও কিন্তু খুব জরুরি। সেখানে ওই সার্বিক বিবেচনায় তার কাছে কিন্তু সকলের স্বাস্থ্যবিধি তার বিবেচনায় আসবে না। কিন্তু যারা আমরা ব্যবস্থাপনার সাথে যুক্ত আছি, আমাদের দায়িত্ব ছিল এই জিনিসটাকে রোধ করবার। কিন্তু জনাব সুভাষ সিংহ রায়, আমি এখানে বলতে চাই যে যে দৃশ্যটি আমরা দেখলাম, এই দৃশ্যটি ঠেকানোর জন্যই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু কার্যত আমরা দেখলাম যে সেটির সঠিক প্রয়োগ আমরা দেখতে পেলাম না এবং মানুষজন মানলো না। শেষমেশ ফেরি খুলে দিতে বাধ্য করা হলো এবং তারা গেল। যেভাবে করে তারা গেল, তাতে করোনা সংক্রমণ আরো বেড়ে যাচ্ছে, আমি তো আপনাকে বললাম গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেক্ষেত্রে আর কি কোনো ব্যবস্থা গ্রহণ করা যেত কিনা? ব্যবস্থা গ্রহণ করা যেত। আমি তো বলছি যে এটা যদিও কাজটি খুব কঠিন, মানুষ আটকে রাখা খুব কঠিন। এটা শুধু এই বাংলাদেশে নয়, আপনি জানেন গত বছরের এপ্রিল, মে, জুন মাসের দিকে, এই 2-3 মাসে আপনি গার্ডিয়ান পত্রিকার 2টি ছবি, বড় ছবি এবং 2টি সংবাদ আমাকে সেই জায়গায় নিয়ে বলতে বাধ্য করিয়েছে যে পৃথিবীতে সকলেই কিন্তু এইরকম আত্মনমনস্কতায় ভোগে। 10,000 লোক ইংল্যান্ডে এক জায়গায় জড়ো হয়ে, লন্ডনে, তারা বলছে আমরা মাস্ক পরবো না, আমরা স্বাস্থ্যবিধি মানবো না, এবং তারা একেবারে কাছাকাছি থেকে তারা এই প্রতিবাদটি করেছে। এই বিষয়টি কিন্তু আছে। কিন্তু আমাদের দেশে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে স্বাস্থ্যবিধি খুব ভালো জিনিস, স্বাস্থ্যবিধি মানা উচিত, সকলে আমরা বলছি, কিন্তু সবাই মানবে, আমি মানবো না। এবং আমি আপনাকে জোর দিয়ে বলি, আমাদের এই যে 6টার সময় ফেরি খোলার যে প্রক্রিয়াটি, এটা ভাবনা চিন্তা করা উচিত ছিল। অন্তত 12টা কিংবা আগের দিন রাত 11টা 10টার থেকে যাতে ওই পর্যন্ত যেতে না পারে, সেই ব্যবস্থাটা করা উচিত ছিল। জি, ধন্যবাদ সুভাষ সিংহ রায়। আমি যেতে চাই শেখ হাফিজুর রহমান কার্জনের কাছে। শুনছিলেন জনাব সুভাষ সিংহ রায়ের বক্তব্য। আপনি যদি শুনে থাকেন যে আজকে নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে আজ শনিবার সকালবেলা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ফেরি চলাচল বন্ধ থাকবে। হঠাৎ করে নেওয়ার সিদ্ধান্ত, যারা রওনা দিয়ে দিয়েছে রাত্রেবেলা, তারা হঠাৎ করে এসে যখন ফেরিঘাটে দেখবে ফেরি চলাচল বন্ধ, তখন তারা কি পরিমাণ দুর্ভোগের শিকার হবে, এই বিষয়ে কি বলবেন? মানে এটা খুব নাজুক একটা পরিস্থিতি। মানে কিছু কিছু পরিস্থিতি এমন যে ফর দ্য ফার্স্ট টাইম আপনি the government and people, they are encountering this type of crisis. হ্যাঁ, তো এইটা ধরেন যে একদিক দিয়ে মানে খুবই উৎকণ্ঠার, কারণ যখন চীনে ছিল সেটা একরকম, যদিও চীন আমাদের বেশি দূরে না, আপনি ভারত হয়ে সিকিম হয়ে তারপরে চলে যেতে পারেন চীনে। হ্যাঁ, কিন্তু ভারত, উই আর সারাউন্ডেড বাই ইন্ডিয়া। হ্যাঁ, এবং ভারতে যে আপনার ভেরিয়েন্টটা হয়েছে, এটাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ তারা বলছেন আপনার মানে ভেরিয়েন্ট অফ কনসার্ন, ভেরিয়েন্ট অফ ইন্টারেস্ট না,
এবং ভারতে যে সমস্যাটা আমরা দেখছি তাতে করে আমার কাছে মনে হয় যে সরকার বেশ কয়েকটা প্রশংসনীয় আপনার উদ্যোগ নিয়েছে, যে সীমান্ত বন্ধ করে দেওয়া, তারপরে আপনার নিম্ন আয়ের লোকদের আপনার 2,500 টাকা করে দেওয়া, তারপর 3-3-3 এইখানে। কিন্তু সমস্যাটা যেখানে হয়েছে আমার যেটা মনে হয় যে সরকারের এক বিভাগের সাথে আরেক বিভাগের কোনো সমন্বয় নেই, এবং যেখানে সমস্যা হয়েছে সেখানে হচ্ছে যে আপনি একদম উঁচু পর্যায়ে বসে আমলাতান্ত্রিকভাবে আপনি বিষয়টাকে মানে মোকাবেলা করার চেষ্টা করছেন। এখানে উচিত যেটি ছিল, বিভিন্ন দেশে যেটা করেছে, কমিউনিটি ইনভলভমেন্ট। আপনাকে যেহেতু এটা একটা মহামারী, যুদ্ধকালীন পরিস্থিতি, আপনাকে আমলাদের সাথে সাথে কিন্তু এমপি মন্ত্রীদেরও এখানে সংশ্লিষ্ট করা হয় নাই। আপনি দেখবেন যে ফর দ্য ফার্স্ট টাইম এটা একটা আমলাতান্ত্রিক ভাবে, কারণ আজকে আপনি যদি শিক্ষকদের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা বিভিন্ন পর্যায়ের শিক্ষক, তারপরে আপনি মসজিদের স্বাস্থ্যবিধি মানার জন্য যারা মাওলানা আছেন, তারপরে আপনি ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, তারপরে এই যে লোকাল গভর্নমেন্টের যে যারা জনপ্রতিনিধি, সবাইকে যদি আপনি ইনভলভ করতেন, আপনি যদি হাজার হাজার স্বেচ্ছাসেবক নিয়ে নিতেন, এই লোকগুলোকে তো আপনি এখন ঠেকাতে পারবেন না। কারণ আপনি যদি আগে থেকে তাদের মানসিকভাবে প্রস্তুত করতেন যে না, তোমরা এই পরিস্থিতিতে ঈদে যেতে পারবে না, কারণ যে লোকটা 1 বছর ধরে বাড়িতে যায়নি এবং তার বাচ্চা কাচ্চা সবকিছু, সে কিন্তু, এবং সে, আপনি দেখবেন যে বাংলাদেশে আমরা করোনা পরিস্থিতি যেটা দেখছি সেটা ঢাকাতে খুব বেশি, এটা হটস্পট, চট্টগ্রাম এরকম বিভাগীয় কয়েকটা শহরে। কারণ কিছুদিন আগে আমি আমার এক ফিল্ড ভিজিটে 6টা জেলা আমি ঘুরে এসেছি, এবং সেখানে প্রত্যন্ত গ্রামে যেখানেই আমার ফিল্ড ভিজিট ছিল গবেষণার কাজে, আমি প্রথমে গিয়ে জিজ্ঞেস করেছি যে আপনাদের এখানে করোনা আছে? তারা বলেছে নাই। তা আপনারা এই যে আপনার গ্রামে যে আপনার গ্রামে কিংবা অন্যান্য জায়গাতে কিন্তু সেভাবে নাই, এবং যার প্রেক্ষিতে আপনি দেখবেন যে অনেকে কিন্তু গতবারও গ্রামে গিয়েছে, এবারও যাচ্ছে। এবং ঈদের সময় যে আপনি যেতে পারবেন না, প্রথমত তাদের মানসিকভাবে প্রস্তুতিটা খুব দরকার ছিল, কারণ আপনি নিজেই দেখেছেন যে তারা কি ভাষায় কথা বলছে। এবং আপনি দেখেন যে এইখানে মানে সরকারের তরফে যদি আগে থেকে বলে দেয়া হতো যে কোনোভাবেই কেউ যদি বাড়ি যাওয়ার চেষ্টা করে সেটা বরদাস্ত করা হবে না, কারণ আপনি 1 সপ্তাহ আগে থেকে বিজিবি নামিয়ে দিতেন, আপনি পুলিশের সাথে আনসার নামিয়ে দিতেন, এবং আপনি দেখেন যে আপনি ঢাকার রাস্তায় বেরোলে একটা খোলা একটা বন্ধ, যে শিল্প প্রতিষ্ঠান চলছে, দোকান খোলা। আপনি ঢাকা শহরে গণপরিবহন নাই, কিন্তু আপনি, আমি নিজে ঘর থেকে বেরোই না, কিন্তু যদি ওষুধ কেনার প্রয়োজন হয়, বাজার করার প্রয়োজন হয়, আমি ঢাকা শহরে আমি নিজে বিভ্রান্ত, রিয়েলি আই এম কনফিউজ যে এটা কি লকডাউন। আচ্ছা, হ্যাঁ, আমি কিন্তু এই যে বিভ্রান্তিগুলো, সরকার কিছু কিছু সিদ্ধান্ত আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু করোনা ভাইরাসকে এনকাউন্টার করার জন্য যেটা বলা হচ্ছে যে এইটার সামনে থাকতে হবে আপনাকে। আপনি করোনা ভাইরাস এমন একটা মহামারী, এবং গত 1 বছরের ইসে আপনি দেখেন যে ভারতে এখন যেটা হয়েছে, ভারতে যেটা আমরা দেখছি, আমাদের এখানে আমার কষ্টের জায়গাটা যে আপনি 1 বছর পরেও আমরা কিন্তু এই যে 2 সপ্তাহ আগে দেখেছি যে আইসিইউ সংকট, তারপর হাসপাতালে বেড সংকট, এখন কিন্তু সেটা নাই। তার মানে যে আমরা একদম খুব কমপ্লেসেন্ট হয়ে যাব তা কিন্তু না, কারণ ভারতে যেটা হয়েছে, হ্যাঁ, ভারতে কিন্তু আপনার একদম কমে গিয়েছিল, কিন্তু অল অন এ সাডেন এটা কিন্তু এমন ভাবে অ্যাটাক করেছে। আপনি এই যে 2 সপ্তাহ পরে বাংলাদেশের কি অবস্থা হবে আমরা জানি না, হ্যাঁ। এবং আপনি দেখেন গত বছর প্রত্যেকটা দেশে তার যে আইইডিসিআর কিংবা তার তত্ত্ব বিভাগ কিংবা গবেষণা প্রতিষ্ঠান, তারা একটা প্রক্ষেপণ তৈরি করে। গত বছর সেই প্রক্ষেপণটা বাংলাদেশের কোনো গবেষণা প্রতিষ্ঠান কিংবা বিশ্ববিদ্যালয় করেনি। গতবার করেছিল সিঙ্গাপুরের একটা বিশ্ববিদ্যালয়, আর এবার করেছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। এখানে আপনার বণিক বার্তাতে যেটা আমি দেখছি যে আপনার সিয়াটল ভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন, এবং তারা যে প্রক্ষেপণ করেছে তাতে ওই সময়কার যে আপনার এপ্রিল 9 এপ্রিল এটা প্রকাশিত, তারা বলছে যে আপনার মেয়ের মাঝামাঝি বাংলাদেশের সংক্রমণ 1.5 লাখে উঠে যেতে পারে, এবং প্রতিদিন মৃত্যু 800 হতে পারে। এবং এইটার বিষয়ে আবার যারা বাংলাদেশে যারা বিশেষজ্ঞ আছে, 74,000 শয্যা লাগবে ওখানে বলেছে। হ্যাঁ, 74,000 শয্যা লাগবে। এইটার বিষয়ে না, আমি একটু শেষ করি, বলে আবার ভুল বোঝাবুঝি হবে। তো এইটার বিষয়ে বাংলাদেশের বিশেষজ্ঞদের, ধরে যে ডাক্তার মোস্তাক হোসেন, তারপরে বেনজির আহমেদ, সবাইকে ইন্টারভিউ করেছে। তারা বলছে হ্যাঁ, আসলে প্রক্ষেপণ তো জ্যামিতিক ভিত্তিতে করা হয়, সুতরাং এইটাতে এটা আসতে পারে,
কিন্তু আপনার ব্যবস্থা যদি ঠিকভাবে নেওয়া হয় তাহলে সেটা নাও হতে পারে, আবার আপনি যদি ব্যবস্থা না নেন পরিস্থিতি এর চেয়ে ভয়াবহ হতে জি পারে। ধন্যবাদ শেখ হাফিজুর রহমান কার্জন, আমরা মনে হয় বুঝতে পেরেছি। এই মুহূর্তে মশিউর রহমান রাঙার কাছে যেতে চাই। জনাব মশিউর রহমান রাঙা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমরা কথা বলছিলাম পাটুরিয়া দৌলতদিয়া ফেরি বন্ধের কারণে যাত্রীদের যে ভোগান্তি সৃষ্টি হচ্ছে সেটি নিয়ে কথা বলছিলাম আমরা। এই যে মানুষের যে দুর্ভোগের শিকার হয়েছে, এখানে কি সমন্বয়হীনতার অভাব আছে বলে মনে করেন কিনা আপনি? যে সরকারের পক্ষ থেকে যদি অন্যভাবে কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করা যেত তাহলে হয়তো মানুষের ঢল এভাবে ফেরিঘাটে যেত কিনা, কি মনে হয় আপনার? না, সরকারের তো এখানে যাওয়ারই তা এই জনগণের এখানে গিয়ে যাওয়ারই কোনো প্রশ্নই আসার কথা ছিল না, কারণ তাদের যাওয়ার কোনো ভেহিকেল ছিল না, যাওয়ার মতো তাদের কোনো গাড়ি দেওয়া হয়েছিল না যে তারা এই গাড়িতে যাবে। তারা কোনো গাড়ি ছাড়াই তারা অ্যাম্বুলেন্সে করে, তারা আপনার সিএনজিতে করে, তারা আপনার মাইক্রোবাসে করে, তারা আপনার হিউম্যান হলারে করে, বিভিন্নভাবে পরিবহন ছাড়াই কিন্তু তারা সেখানে গিয়েছে এবং সেখানে একত্রে জমা হওয়ার পরে অনেক মানুষের জমা হয়েছে এবং তারপরে সেখানে একটা আন্দোলনের মতো গড়ে তুলেছে তারা। সকালবেলা সরকারের লোকজন যারা রয়েছে কর্তৃপক্ষ তারা বাধ্য হয়েছে তাদেরকে সেখান থেকে ছেড়ে দেওয়ার জন্য, অন্যথায় সেখানে একটা অন্য কোনো ধরনের ঘটনা ঘটে দিতে পারতো। আমরা দেখলাম যে পানিতে নেমেও মানুষ সেখানে গেছে। সুতরাং সেটা বন্ধ করতে গেলে আপনাকে সরকারের কঠোর হস্তে এবং দমন করতে হতো এবং সেটাতে একটা সরকারের সঙ্গে জনগণের একটা সরাসরি একটা সংঘর্ষ সেখানে হতো। সরকার সেটা অ্যাভয়েড করেছে, কিন্তু অ্যাভয়েড করলে তো হলো না। এই মানুষগুলো যখন ঢাকা থেকে যাচ্ছে, তাদের নিজের এলাকাতে যাচ্ছে, এলাকার আত্মীয় স্বজনরা তাদের দেখতে আসছে, তারা মাস্ক ছাড়াই আসছে এবং তারা বিভিন্ন ভাবে তাদের কাছ থেকে ঈদের কাপড় চোপড় নিচ্ছে বা বিভিন্ন ধরনের সহযোগিতা তাদের কাছ থেকে নিচ্ছে এবং সেটি মাস্ক ছাড়াই কিন্তু নিচ্ছে। আমি গ্রামে আমার নির্বাচনী এলাকার কথাই বলি, দুঃখজনক হলেও সত্য, যে মানুষে মাস্ক পরতেই চায় না। সেখানে বলে যে না, এটা মাস্ক, এটা কোনো কারণে, এটা করোনার কোনো বিষয় নাই, আমাদের দেশে করোনা নাই। এখন এটা কেমন করে মানুষদের বোঝাবেন আপনি? আমাদেরও তাদেরকে তারা বলে যে আপনারা এমপি সাহেব, আপনারা যদি মুখ বন্ধ করে রাখেন তাহলে আমরা কথা শুনবো কার কাছ থেকে? আমরা তো ঠিক মতো কথা শুনতে পাই না। তো এই ধরনের নানাবিধ সমস্যায় আমি ইদানিং কয়েকদিন আগেও গিয়েছিলাম, আমি শুনেছি। আবার আগামী পরশুদিন আমি যাব, হয়তো আমাকে আবার শুনতে হবে, এই কথাগুলো শুনতে হবে। তো সুতরাং আমার কাছে মনে হয় যে এইভাবে জোর করে মানুষকে আটকিয়ে রাখার কোনো সুযোগ কিন্তু নেই। আপনাকে বন্ধ করতে হবে, সেটা আপনাকে হয় আপনার সমস্ত কারফিউ দিতে হবে অথবা সমস্ত দেশেই আপনাকে লকডাউন দিতে হবে। আপনি অর্ধেক লকডাউন এখানে ঢাকায় দেবেন, অর্ধেক গাড়ি এখানে চলবে, আবার আপনার রংপুরে গাড়ি চলবে, আবার দিনাজপুরে সে গাড়ি যেতে পারবে না। এগুলো আমার কাছে মনে হয় যে এই সিদ্ধান্তগুলো সঠিক সিদ্ধান্ত হয় নাই। সঠিক সিদ্ধান্ত না হওয়ার কারণেই আজকে এই সমস্যাগুলো হচ্ছে। এটা আমলাতান্ত্রিক একটা জটিলতার কারণেই বলেন, কিংবা যারা নীতি নির্ধারণ রয়েছেন তারাই এই ভুলগুলো করছেন। তারা দিনাজপুর থেকে একটা মানুষ আসবে ঢাকায়, সে যদি জরুরি না হয়, যদি গুরুত্বপূর্ণ না হয়, সে কখনোই এত কষ্ট করে কিন্তু আসবে না। সে আসতে গেলে তাকে প্রথমে আসতে হচ্ছে আপনাকে রংপুরে, রংপুর থেকে আবার গাড়ি ছেড়ে দিয়ে তাকে উঠতে হচ্ছে গাইবান্ধার গাড়িতে, গাইবান্ধার গাড়ি ছেড়ে দিয়ে তাকে উঠতে হচ্ছে বগুড়ার গাড়িতে, বগুড়া গাড়ি ছেড়ে দিয়ে তাকে উঠতে হচ্ছে সিরাজগঞ্জের গাড়িতে, সিরাজগঞ্জের গাড়ি ছেড়ে দিয়ে তাকে উঠতে হচ্ছে গাজীপুরের গাড়িতে, টাঙ্গাইলের গাড়িতে, টাঙ্গাইলের গাড়ি থেকে উঠে গাজীপুরের গাড়িতে, গাজীপুর থেকে তাকে ঢাকার গাড়িতে ঢাকায় আসতে হচ্ছে। তাহলে এই লোকটার যদি কোনোভাবে করোনা হয়ে থাকে যাওয়ার সময় কিংবা আসার সময়, ঠিক একইভাবে তাদেরকে যাওয়া আসা করতে হবে। তাহলে এই মানুষটা কতজন মানুষের কাছে সংক্রমণটা এটা বিলিয়ে দিয়ে আসবে সবার কাছে। সুতরাং আমরা এই কারণে আজকে সংবাদ সম্মেলন করেছি এবং সরকারকে আমরা ধন্যবাদ জানিয়েছি লকডাউনের জন্য। সেই সঙ্গে আমরা সরকারকে অনুরোধ জানিয়েছি এইটাই, যে আপনারা যেহেতু শ্রমিকরা জীবনের সঙ্গে তো জীবিকা না থাকলে জীবন তো চালানোর সমস্যা হয়ে যাবে। এই শ্রমিকরা এর আগে 68 দিন গাড়ি বন্ধ রেখেছিল সরকারের নির্দেশে, এবারও 1 মাসের মতো আমরা গাড়ি বন্ধ রেখেছি সরকারের নির্দেশে। মালিকরা কোন রকমের মানুষের কাছে ধার কর্য করে চললেও শ্রমিকরা কিন্তু চলতে পারছে না। শ্রমিকদেরকে আমরা বলেছি যে প্রত্যেকটা আপনার টার্মিনালে আমরা বলছিলাম সরকারকে যে ওএমএস এর মাধ্যমে চাল দেওয়ার জন্য, চাল বা ডাল দেওয়ার জন্য, দুটি চাল বা ডাল দিলেই আমরা আলু সবজি আমরা এগুলো তাদেরকে দিতে পারতাম। এগুলো দিয়ে তারা পরিবার পরিজন নিয়ে ঈদটা করতে পারতো এবং তাদের বাসায় যখন খাওয়ার থাকতো তখন কিন্তু তারা এই মৃত্যুর ঝুঁকি নিয়ে ঘর থেকে কখনোই বের হতো না। কোনো মানুষের কখনোই বের হবে না যদি তার পর্যাপ্ত খাওয়ার
আপনি কোনো থাকুন আমাদের সমস্যার সাথে। এই সৃষ্টিটা মুহূর্তে আমাদের না হয়। একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আবারও নিশ্চয়ই ফিরবো আমরা আলোচনায়। এসএসআর মুক্ত মঞ্চে উপস্থিত রয়েছেন শেখ হাফিজুর রহমান কার্জন এবং রয়েছেন জনাব সুভাষ সিংহ রায়। শুরুতে আবার আপনার কাছে আসতে চাই, এই যে অর্ধেক লকডাউন, গণপরিবহন বন্ধ এবং আন্তঃজেলায় গণপরিবহন চালু করার পর দূরপাল্লার বাস বন্ধ করে দেয়া, এই ব্যবস্থাগুলো আসলে সমন্বয়হীনতার অভাব বলে কি আপনি মনে করেন কিনা, যে কারণে সৃষ্টি হয়েছে এই ফেরিঘাটের ঘটনা? তার চেয়ে বড় কথা যেটা বলবো, এটা হচ্ছে সীমাহীন অজ্ঞতা। এবং এই অজ্ঞতা, বশির রহমান রাঙা যে কথাটি বলেছেন, সেই কথার পিছনে কিন্তু যুক্তি আছে। তিনি বলেছেন তাদের তো ওখানে যাওয়ার কথা না। এই যে মানুষগুলো যে জড়ো হলো, আমি যে কবিতার লাইনটা উল্লেখ করেছিলাম যে আমাদের দেখা হোক কান্নারও পারে, আমাদের দেখা হোক বিজ্ঞান জিতলে। আমাদের তো বিজ্ঞানের সাথে আমরা থাকছি না। এবং আপনি সরকারের দোষারোপ করতে পারবেন, সরকারের অনেক বলতে পারবেন, এই ব্যর্থতা সেই ব্যর্থতা বলতে পারবেন, কিন্তু আমি কতটুকু দায়িত্ব পালন করছি, যেটা হাফিজুর রহমান কার্জন বলেছেন যে সামাজিক সংগঠনগুলোর একটি দায়িত্ব আছে, লোকাল গভর্নমেন্টের একটি দায়িত্ব আছে। আপনি দেখেন কেরালাতে কুদুম বাসুরি নামে একটা সামাজিক সংগঠন, সেটা গত বছরের মার্চ থেকে টানা 9 মাস তারা প্রতিদিন 3 লক্ষ মানুষের খাবার জোগাড় করেছে। এবং স্কুলের যে ছাত্রদের স্কুলে যাওয়া হয়নি, তাদের যে দুপুরের যে খাবারটি সরকার দিত, রাজ্য সরকার, সেই খাবারটি পর্যন্ত তারা নিজেরা তৈরি করে তারা পৌঁছে দিয়েছে। তা আমাদের এখানে সামাজিক উদ্যোগের জায়গাটা কিন্তু কমে গেছে, হচ্ছে না তা না। আপনি দেখেন এই যে রাঙা ভাই ভালো বলতে পারবেন, একদম সেই আপনার হাওড় অঞ্চলে ধান কাটার যে সংকটটি থাকে, এই করোনাকালীন গত বছরে 2,10,00,000 মেট্রিক টন আপনার ধান কেটে চালে রূপান্তরিত করে কৃষকের ঘরে পৌঁছে দিয়েছে কি সরকারি ছাত্র সংগঠনের, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, নানান সংগঠনের নেতাকর্মীরা। এই উদ্যোগগুলো কিন্তু আছে। কিন্তু আমরা যে সংকটে পড়ছি, আমরা অনেকে আমাকে বলছে যে আপনারা যারা ফার্মাসিস্ট আছেন, যারা পেশাজীবী আছেন, যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন, আপনারা বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে তর্ক বিতর্ক করেন, এতে মানুষ আরো বিভ্রান্ত হয়ে যায়। আমি যতই আপনি বলি না কেন, এই ভ্যারিয়েন্ট, ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্ট, দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট, যত ভ্যারিয়েন্ট হোক না কেন, আবার জোর দিয়ে আমি বলছি যে ভ্যারিয়েন্ট যেটাই হোক না কেন, স্বাস্থ্যবিধি কিন্তু একই, এটা মনে রাখতে হবে। আর আমি যদি কোনো ক্রমে আগামী 2 সপ্তাহ অন্তত আমি যদি এটা সামলে রাখতে পারি, মহান সৃষ্টিকর্তা কিন্তু আমাদেরকে বাঁচিয়ে দিল। আমরা কিন্তু সেই ভালো অবস্থার দিকে কিন্তু যাচ্ছি। ভয়টা হচ্ছে যেটা প্রথম দৃশ্যটা আপনি দেখালেন, কাটা দিয়ে ওঠে, আপনি বোঝাবেন কিভাবে? এটাও তো মুশকিল। আপনার টেলিভিশন গত কয়েকদিন আগে প্রথম দিকে যখন বিধিনিষেধটা জারি করা হলো, সরকার বলছে বিধিনিষেধ, গণমাধ্যম নিয়ে আসছে লকডাউন, যাই হোক সেই বিতর্কে যাব না। সেখানে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি মাস্ক পরেননি কেন, পরছেন না কেন, বলে ভাই আমার পরিবারের কারো করোনা হয়নি, আমার নানার পরিবারে কারো করোনা হয়নি, আমার আত্মীয় স্বজনের কারো করোনা হয়নি, আমি কি মাস্ক পরে কি মরবো নাকি? এবং বাংলাদেশের এই প্রেক্ষাপটের এই যে আমি যেটা বললাম যে আমাদের যে অবিমিশ্রকারিতা, সেটাও কিন্তু ভর করেছে। আমরা অগ্রপশ্চাৎ না ভাবিয়ে কাজ করছি। নৌ পরিবহন মন্ত্রণালয়ের কোনো আমি এক অর্থ দোষ দিচ্ছি না, এই কারণে যে এই নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, খুব আমার কাছ থেকে তাকে দেখা, তার কর্মদক্ষতার খুব প্রশংসা করি আমি। কিন্তু আর যারা দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন, আমরা যদি একটু খেয়াল করি যে আমরা হয়তো দেখছি যে এক জায়গার ফেরি চলাচল বন্ধ করা হচ্ছে দক্ষিণাঞ্চলের, এবং আরেক জায়গায় হয়তো খোলা রাখা হচ্ছে, তো প্রত্যেকটি জায়গায় কি সমন্বিতভাবে উদ্যোগটি গ্রহণ করা যেত কি না, এই প্রশ্নে আপনি যে কথাটি প্রসঙ্গ উল্লেখ করেছেন, আপনার আমাদের সমন্বয়ের অভাব আছে। কিন্তু মানুষের মধ্যে যে রকম ভাবে এই সচেতনতা জায়গা তৈরি করবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় বোধহয় আমরা কোথাও কোনো বাধা। ধন্যবাদ। মানুষকে আমরা চলে যেতে চাই শেখ হাফিজুর রহমান কার্জনের কাছে। আমরা শুনছিলাম সুভাষ সিংহ রায় বলছিলেন মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা সম্ভব তখনই যখন তারা তাদের জায়গা থেকে সকল সুযোগ সুবিধা নিয়ে নিজে
সরকারের কথায় বা সরকারের নির্দেশে সেই নির্দেশনা মেনে চলতে পারবেন যখন তারা তাদের জায়গায় সব ব্যবস্থা গ্রহণ করে সবকিছু নিয়ে তারা সঠিকভাবে জীবনযাপন করতে পারছেন? এই ধারণার সাথে আপনি একমত কিনা, কি বলবেন? আপনার প্রশ্নটা আমি বুঝতে জি, পারিনি, প্লিজ আমি বলতে চাচ্ছিলাম যে মানুষজনকে আমরা বাধ্য করা হচ্ছে, সরকার থেকে নির্দেশনা দেয়া হচ্ছে যে সঠিকভাবে নির্দেশনা মানার বিষয়ে, কিন্তু তারা যখন সব ব্যবস্থা তারা পাচ্ছেন না, তাদের যেটা প্রয়োজন সেই ব্যবস্থা না পাওয়ার ক্ষেত্রে কোনো ব্যবস্থা যদি আমাদের গ্রহণ করে না দিই, আমরা তাদের জন্য ব্যবস্থা প্রদান না করি, সেক্ষেত্রে আমরা কিভাবে তাদের বাধ্য করতে পারি? সেই কথাটাই তো বলছিলাম যে আপনার করোনা ভাইরাস ধরেন যে আপনি গত বছর যখন প্রথম হয়েছিল, প্রথম ফেব্রুয়ারি মার্চে কিন্তু আমরা অনেক রকম কথাবার্তা বলেছি, অনেক রকম কথাবার্তা হয়েছে, এবং আপনি দেখবেন যে তখন লকডাউন হয়নি, বিধিনিষেধ, সাধারণ ছুটি ছিল, এবং সাধারণ ছুটির প্রথম কয়েক সপ্তাহ সোফার আই ক্যান রিকালেক্ট যে আপনার রাস্তাঘাটে কিন্তু আপনার খুব বেশি জনসমাগম আমি কিন্তু দেখিনি, এবং রাতে ধরেন সন্ধ্যার পরে মনে হতো যে রাস্তাগুলো শ্মশান, এবং তার প্রধান কারণ ছিল যে লোকজনের ভিতরে একটা ভয় ছিল যে করোনা ভাইরাসে আমি বোধহয় বাসা থেকে বেরোলে আমার মৃত্যু নিশ্চিত। তো এই ভয়টা মানুষের মধ্যে কাজ করে, পরে কিন্তু ভয়টা কেটে গেল। হ্যাঁ, মানুষ যখন দেখলো যে এটাতে আসলে মৃত্যুর সংখ্যা কম এবং যারা আক্রান্ত হচ্ছেন তাদের অধিকাংশ সুস্থ হয়ে যাচ্ছেন, বাসায় থেকে সুস্থ হয়ে যাচ্ছেন। হ্যাঁ, কিন্তু এখন ধরেন যে আপনার মানে লোকজনকে আপনি যখন মানে আপনাকে বিশেষজ্ঞ মতামত নিন, কারণ আমাদের এখানে সরকারি তরফে বেশ কিছু উদ্যোগ আছে, কিন্তু মূল সমস্যা হচ্ছে সমন্বয়হীনতা। হ্যাঁ, এবং সেই কথাটা আমিও বলেছি, এবং আপনি এখানে উনি তো একজন সংসদ সদস্য, হ্যাঁ, মশিউর রহমান রাঙা, এবং সাবেক মন্ত্রী ছিলেন এবং সরকারি জোটের তিনি একজন অংশীদার, তিনিও কিন্তু বলছেন যে আপনার সমন্বয়হীনতার কথা, তারপরে সিদ্ধান্ত ঠিক হচ্ছে না, আমলাতান্ত্রিক ইসের কথা। তা আপনি যখন মানে এরকম একটা পরিস্থিতি, মানে প্রত্যেকটা ব্যক্তি তো তার জায়গা থেকে দেখবে যে চারপাশে কি পরিস্থিতি হচ্ছে না হচ্ছে, সে তার মতো করে সিদ্ধান্ত নেবে। এখন এই যে আপনার মানে ভারতীয় ভেরিয়েন্ট যেটা, সেটা যে কোনো সময় আত্মঘাতী হয়ে মানে খুবই নাজুক একটা পরিস্থিতি তৈরি করতে পারে, এবং আপনাকে আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের এখানে আপনার কৌশলগত কিছু জায়গাতে আপনি ভুল করছেন, কারণ এখানে সারা দেশে করোনা পরিস্থিতি খারাপ না, ঢাকার পরিস্থিতি খুবই খারাপ, চিটাগংয়ের পরিস্থিতি খারাপ, এরকম কয়েকটা আপনি এইটাকে টার্গেট করে আপনার বিশেষজ্ঞরা যেটা বলছেন, এবং এইখানে আপনার যেটা দরকার ছিল, যেটা একটু আগে আমি বলেছি, কমিউনিটি ইনভলভমেন্ট। হ্যাঁ, এবং কমিউনিটি ইনভলভমেন্ট যে আপনার গত এক বছরে উচিত ছিল এই যে মাস্ক পরা, কারণ যেহেতু আমাদের এখানে ভ্যাকসিন হচ্ছে, আপনার ভ্যাকসিন যে কয়টা এসছে পুরোপুরি শতভাগ কার্যকর, এবং আমাদের হাতে কোনো ভ্যাকসিন নাই, সুতরাং এই মাস্ক পরার ব্যাপারে আপনার প্রতিটা ঢাকাতে, চট্টগ্রামে যেখানে বেশি, আপনার প্রশিক্ষণ ওয়ার্কশপ করা দরকার ছিল, সেখানে ডাক্তার থাকবে, সেখানে শিক্ষক থাকবে, সেখানে মাওলানা থাকবে, একজনের কথা না শুনলেও আরেকজনের কথা তো শুনবে, এবং আপনি মানসিকভাবে প্রস্তুত করা, এই যে আমরা ম্যান টু ম্যান কমিউনিকেশন, আমার মনে হয় সেই জায়গাটা আমরা আবারও ফিরবো আপনার কাছে। মশিউর রহমান রাঙা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, আমরা কৌশলগত একটি ব্যবস্থা গ্রহণ করার কথা শুনছিলাম আমরা জনাব শেখ হাফিজুর রহমান কার্জনের কাছে, তিনি বলছিলেন কি কৌশলগত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারত এই পরিস্থিতিতে। আমি রাঙা ভাই বলার আগে একটা কথা বলি, রাঙা ভাই একটা কথা, সেটা হচ্ছে প্রশাসন যদি ইচ্ছা প্রকাশ করে এবং যারা যদি ওই আগ্রহটা থাকে, তার প্রমাণ হয়েছে কিন্তু এই যে ২৫০০ মানুষ যে ভারত থেকে ফেরত আসলো, তাদের কিন্তু খুব দায়িত্বশীল জায়গা থেকে তারা কিন্তু এই কাজটি করতে পেরেছে, তাদেরকে আটকে রাখতে পেরেছে, এবং এই যে ভ্যারিয়েন্ট যেটা টেস্ট করে পাওয়া গেছে সেটা কিন্তু এই প্রশাসনই কিন্তু করতে পেরেছে। ওই জায়গায় আসতে হবে সমন্বয়। জি, আমরা শুনবো মশিউর রহমান রাঙার কাছে। দুঃখিত রাঙা ভাই। না, বিষয়টা হচ্ছে যে আপনার আন্তরিকতা থাকতে হবে, আপনি মারা যাবেন এই ভীতিটা থাকতে হবে, এই ভীতিটা এখন কাজ করছে না, কারণ আমাদের দেশে যারা আমি বলবো যারা গবেষক এই বিষয়গুলো নিয়ে, ডাক্তার বা আপনার এই ধরনের স্বাস্থ্য প্রফেশনের সঙ্গে যারা জড়িত, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যারা জড়িত, তারা একের পর এক মিথ্যা কথা বলে গেছেন, একের পর এক মিথ্যা কথা বলে গেছেন, যার কারণে মানুষের ভিতরে এই ভীতিটা কমে গেছে যে না, করোনা এইভাবে হয় না। এবং গ্রামে গঞ্জে আপনি আমার গ্রামে যান, আমি আপনাকে নিয়ে যাব, আপনি গিয়ে দেখবেন যে সেখানে একটি মানুষও মাস্ক পরেন, আমি সেখানে মানুষও কিন্তু মারা যায়নি, যে খুব অধিকাংশ মানুষ মারা গিয়েছে তাও কিন্তু নয়। অ্যাকচুয়ালি কি ধরনের কর্মকাণ্ড করলে করোনাটা হবে, এই জিনিসটাই
এখন পর্যন্ত সারা বিশ্বের কোথাও আবিষ্কার হয়নি, বাংলাদেশেও তা আবিষ্কার হওয়াটা তো দূরের কথা। এখানে এক একজনের এক এক রকম আমলারা এক এক রকম মতামত দিচ্ছেন, এবং তার মধ্যে হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়, একটা অপদার্থ মন্ত্রণালয়, দুর্নীতি ছাড়া ওখানে অন্য কিছু নাই। কিভাবে মাস্ক বিক্রি করা যাবে, কিভাবে আপনার করোনা ইনজেকশন বিক্রি করা যাবে, কিভাবে কি করা যাবে, তারা সরকারের মানে প্রধানমন্ত্রী 12টা তারা বাজিয়ে দিয়েছে অলরেডি। সুতরাং তাদের এই যারা এই কমিটিতে রয়েছে, আমি মনে করি তাদের এই সিদ্ধান্তহীনতা, এই সিদ্ধান্তগুলো দ্বিচারী সিদ্ধান্তগুলোর কারণেই আজকে সমস্যাগুলো হচ্ছে। আজকে যদি সরকার মনে করে যে না, এই ধরনের একটা সমস্যা দেখা দিতে পারে, ভারত থেকে যে ভেরিয়েন্টটা আমাদের দেশে আসছে, এই ভেরিয়েন্টটা যদি আমাদের দেশে আক্রান্ত হয় মানুষ, তাহলে এই মানুষগুলোকে বাঁচানো কিন্তু কষ্টকর হবে। সুতরাং এই দেশের তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সেখানে আপনাকে কার্ফিউ দিয়ে দিতে হবে। ধন্যবাদ জনাব মশিউর রহমান রাঙা। আমাদেরকে আরেকটা বিরতিতে যেতে হচ্ছে। আমি শেষ করি আরেকটু এবং সেই সঙ্গে আপনাকে এটুকু করতে হবে যে সব টার্মিনাল গুলোতে যেখানে মানুষের খাওয়ার নেই, তাদের খাওয়ার বন্দোবস্ত করতে হবে। খাওয়ার বন্দোবস্ত যতক্ষণ আপনি করবেন না, ততক্ষণ কিন্তু মানুষকে ঘরের মধ্যে আটকায় রাখতে পারবেন না। ধন্যবাদ। আমরা বিরতির পর আবার নিশ্চয়ই ফিরবো। আমাদেরকে এসএসআর মুক্তমঞ্চে আরেকটা বিরতি নিয়ে আমি শুরুতেই চলে যেতে চাই জনাব মশিউর রহমান রাঙার কাছে। আপনার কাছে জানতে চাইবো এই মুহূর্তে যে গণপরিবহন যে অবস্থা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যে দূরপাল্লার বাস চলাচল বন্ধ আছে, এই আন্তঃজেলায় বাস চলাচলের কারণে বর্তমান পরিস্থিতিতে পরিবহন শ্রমিকরা বিভিন্ন সময় অবস্থান নিচ্ছেন। এই অবস্থান নেওয়ার কারণে যদি দূরপাল্লার বাস খুলে দেওয়া হয়, সেটা কি আত্মঘাতী হয়ে যাবে কিনা কিছুটা? আত্মঘাতী হবে না, এই কারণেই বলবো আমি যে প্রতি গাড়িতে 2 সিটে একজন করে যাবে। এবং হ্যালো, জি শুনতে পাচ্ছি। হ্যালো, জি শুনতে 2 পাচ্ছি। সিটে একজন করে যাবে। এবং এখন যেটা যাচ্ছে সেটা হচ্ছে সিএনজিতে 3 জন 4 জন যাচ্ছে। একটা মাইক্রোবাসে 15 জন উঠছে। একটা ছোট ট্রাক গুলো যেগুলো যাচ্ছে, সেই মিনি ট্রাক গুলোতে 20-25 জন উঠছে। এবং কারো মুখে মাস্ক নাই, মাস্ক থাকলেও মাস্ক গলার মধ্যে বা মাস্ক ঝুলিয়ে রেখেছে আর কি, মাস্ক লাগিয়ে রাখে নাই তারা। তো সুতরাং এইভাবে তারা গ্রামে যাচ্ছে, করোনা নিয়েই গ্রামে গ্রামে ছড়িয়ে যাচ্ছে সব জায়গায়। তো সেই কারণে যদি বাসে যায়, তাহলে বাসে এখান থেকে যখন একেবারেই পঞ্চগড় যেতে পারবে, তাহলে টোটাল 30টা সিট থাকলে সেখানে 15 জন যাবে। 15 জন তাহলে তারা তাদের প্রোটেকশন নিয়েই যাবে। তো প্রোটেকশন নিয়ে গেলে করোনা হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। আমরা তারপরেও সরকারকে বলেছি, আজকে আমরা প্রেস কনফারেন্স করে যে আমরা এই করোনাকে সমর্থন জানাচ্ছি, বা এই লকডাউনকে আমরা সমর্থন জানাচ্ছি। লকডাউনের জন্য সরকার যা করতে চায় আমরা সেটি করতে রাজি আছি। ধন্যবাদ মশিউর রহমান রাঙা। বিনিময়ে আমরা বলছি যে যেহেতু জীবনের জন্য আপনার খাদ্যের প্রয়োজন, জীবনের জন্য আনুষ্ঠানিক যে জিনিস প্রয়োজন, আমরা সবকিছু চাচ্ছি না। আমরা চাচ্ছি টার্মিনালে। ধন্যবাদ মশিউর রহমান রাঙা। আমাদের আরো দুজন অতিথির কাছ থেকে আমরা হয়তো শুনতে চাইবো এই প্রসঙ্গে, যে কি বলবেন শেখ হাফিজুর রহমান কার্জন, যদি কিছু যোগ করতে চান এই বিষয়ে। কোন বিষয়? জি, আমরা বলছিলাম যে গণপরিবহন চালুর বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, সেক্ষেত্রে সেটি আত্মঘাতী হয়ে যায় কিনা? মানে বিষয়টা হচ্ছে যে আপনার করোনা ভাইরাস সংক্রমণ আমরা তো জানি যে এটা মানুষ থেকে মানুষে ছড়ায়, তাই না? সেই জন্য আপনার একটা হচ্ছে যে আপনি লকডাউন দিয়ে অনেকগুলো দেশ ভালো ফল পেয়েছে, চীন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সেখানে লকডাউন মানে লকডাউন। এবং নেপালও কিন্তু প্রথম দিকে আর্মি নামিয়ে দিয়েছিল, কিন্তু এখন নেপালের পরিস্থিতি ভিন্ন, কারণ তাদের সাথে ইন্ডিয়ার যে চলাচল, এইটার কারণে নেপালের অবস্থা খুব খারাপ। নাম্বার 2 হচ্ছে আপনার ভ্যাকসিনটা, যে কয়টা ভ্যাকসিন এসছে তার ভিতরে কোনোটা 70%, কোনোটা 80%, কোনোটা 90%, 100% কার্যকর ভ্যাকসিন আসেনি। আর আমাদের বাংলাদেশের হাতে এখন কোনো ভ্যাকসিন নেই। হ্যাঁ, তো এই পরিস্থিতিতে আপনাকে যেটা করতে হবে, মাস্ক পরতে হবে এবং আপনাকে স্বাস্থ্যবিধি মানতে হবে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশটা ঘুরে আসার পরে যে আপনাকে ওই যে হটস্পট, আপনাকে যে এপিসেন্টার, এই যে এইটা হচ্ছে ঢাকা, হ্যাঁ, তারপরে যে কয়টা জায়গাতে আপনার করোনা সংক্রমণ, সেই জায়গাকে ইদার আপনাকে বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, একদম পুরোপুরি সেটাকে বন্ধ করে দিতে হবে, এখান থেকে কেউ ঢুকতে না পারে, বেরোতে না পারে। হ্যাঁ, আপনি দেখেন যে আমার মনে পড়ছে যে আমাদের নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহামারীর সময় একটা চমৎকার কথা বলেছিলেন যে তার তো মানে ফর্মাল এডুকেশন ছিল না। হ্যাঁ, তিনি তো ছিলেন উম্মি, একদম নিরক্ষর একজন মানুষ। তাকে জিজ্ঞেস করেছে যে মহামারীর সময় কি করব?
উনি বলেছিলেন যে মহামারীর সময় যদি কেউ ওই এলাকায় থাকো তাহলে ওই এলাকায় অবস্থান করবে, বাইরে যাবে না। আর যদি কেউ বাইরে থাকো, বাইরে থেকে ভেতরে আসবে না। বাহ, এটা চমৎকার গত একটি বছর। তথ্য তো পেয়েছেন আপনি আমরা। দেখেন যে তার যে ইনসাইট, জি আপনি তো সেইটাই তো এখন আমরা দেখছি যে বিজ্ঞানীরা আপনার মানে মহামারী সম্পর্কে সেটাই বলছেন। তা আপনি তো সেইটা আপনাকে ঢাকা, আপনার তো পুরো দেশ বন্ধ করার দরকার নাই। জি, আপনি তো এই যে ধন্যবাদ। আমরা মনে হয় বুঝতে পেরেছি সেটা তো শেখ হাফিজুর বিশেষজ্ঞরা রহমান নানা কার্জন। সময় আমি বলেছেন। চলে যেতে চাই জনাব সুভাষ সিংহ রায়ের কাছে, পরিশেষে কিছু যোগ করতে চান কিনা, একেবারেই শেষ প্রান্তে রয়েছে। প্রফেসর হাফিজুর রহমান কার্জন যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো তো দ্বিমত করার কিছু নাই। মানুষে ছড়ায়। যখন আমরা বলছি এই মহামারী পৃথিবীতে প্রতি 100 বছর অন্তর অন্তর এসেছে। আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মবার্ষিকী আছে, আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবীতে বলেছেন বাঘ বাঘকে খেয়ে বড় হয় না, মানুষ মানুষকে খেয়ে ফুলে ওঠে। আমরা মানুষের প্রতি যে মানুষের যে মমত্ববোধের জায়গা, সেটা খুব শক্তিশালী করতে হবে। আপনি যত আইন কানুন দিয়ে আপনি আটকানো চান না কেন, সেটা কিন্তু করা যাবে না। এই কোয়ারেন্টিন, রবীন্দ্রনাথ ঠাকুর পরিবার স্প্যানিশ ফ্লুর সময় তাকে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের থেকে চলে যেতে হচ্ছিল বহু দূরে কোয়ারেন্টিনে। তো এগুলো কিন্তু আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আর ভ্যাকসিন নিয়ে যেটা বলছেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, জি। বুঝে বলছি, বাংলাদেশের ভ্যাকসিন কার্যক্রম পৃথিবীতে একটা অনন্য কার্যক্রম। এবং ভ্যাকসিনের এই আপাতত যা মনে হচ্ছে, আপনি দেখবেন মে মাসের 12, 13, 14 এই সময়তে আমাদের ভ্যাকসিন কার্যক্রম আরো গতি পাবে, আরো বেশি সামনে দিকে আমরা হবে। একেবারে শেষ ভ্যাকসিন নিয়ে পর্যায়ে চলে সংকটের কোনো এসেছি। জনাব সুভাষ সিংহ রায়, আপনাকে শঙ্কা নেই। ধন্যবাদ। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এসএসআরএম মুক্ত মঞ্চ অনুষ্ঠান শেষ করছি আজকে এখানেই।